আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি আপনাদের দোয়ার আপনাদের ভালোবাসা নিয়ে। আজকে একটি ঘটনা বলবো, আর ঘটনাটি পাঠিয়েছে আপনার হবিগঞ্জ থেকে। ভাইয়ের নাম মুহিন ভাই। তো মুহিন ভাইয়ের ঘটনাটি আপনারা শুনবেন। আর মুহিন ভাইয়ের ঘটনা এত সুন্দরভাবে উনি লিখে পাঠিয়েছে যে বলার বাহিরে। তবে প্রত্যেকদিন আমার কাছে লেখে পাঠাতে, আজকে আমি সরাসরি মুহিন ভাইয়ের মুখ থেকে ঘটনাটি শুনবো। আর আমি বাচ্চা ভাই আপনাদের কাছে আর কি পরিচয় দিব, কারণ আপনারা তো আমার নাম আগে জানেন, আগেই থেকে চিনেন। তবে মুহিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর মুহিন ভাইয়ের ঘটনাটি কীরকম হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানা যেতে ভুল করবেন না, কারণ আজকের এপিসোড খুবই স্পেশাল একটি এপিসোড আপনাদের জন্য হয়ে উঠবে। আর তার চেয়ে বড় কথা, যেহেতু মাহে রমজান শেষ হয়ে আসতেছে, তো আমাদের রহমতের মাসটিও শেষ হয়ে আসতেছে, তার জন্য আমাদের চোখে জল, আমাদের একটু কান্না পাচ্ছে। কারণ যতদিন রমজান ছিল ততদিন শয়তান বন্দি ছিল, আর এখন যেহেতু রমজান শেষ, শয়তান আবার চালু হবে, তা আমাদের খুবই কষ্ট লাগতেছে রমজানটা চলে যাওয়াতে। তবে রমজান চলে গেছে মানে আবার ভাববে না যে রমজান হয়ে গেছে, এটা ভাববে না, কারণ মাহে রমজান চলে গেছে, আমাদের মধ্যে থেকে চলে যাবে, তাই আমাদের খুব শোকাহত, আমাদের খুবই কষ্ট লাগতেছে। আমাদের মুসলিম জাতির কাছে এটি একটি কষ্ট, কারণ আমরা যেহেতু রোজা রেখে আমাদের খুব ভালো লাগে, খুব ভালোবাসি মাহে রমজানকে, কারণ এটা আমাদের কাছে একটি রহমতের মাস। তো সেদিকে আমি যাব না। তবে আপনারা মুহিন ভাইয়ের জন্য অবশ্যই সবাই মিলে দোয়া করবেন। আর মুহিন ভাইয়ের ঘটনাটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর তার চেয়েও বড় কথা, আজকে যে ঘটনাটি বলবে, আশা করব যে আপনারা সমস্ত বন্ধু বান্ধব আগে থেকে কান পাতা শুনবেন, কারণ আজকের ঘটনা শোনার পরে আপনারা নিশ্চিতভাবে আমার চ্যানেলের ঘটনা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন, কারণ আজকের ঘটনা খুবই খুবই একটা স্পেশাল এপিসোড হয়ে যাবে আপনাদের কাছে। কারণ আমি সবসময় অডিয়েন্স দেওয়ার আগে বলি স্পেশাল, তবে আমাদের কাছে সবই স্পেশাল হয়। তবে আজকের ঘটনাটা তার চেয়ে স্পেশাল, কারণ আজকের যিনি ঘটনা বলবে উনি, আমার মনে হয় না যে আপনাদের কাছে ভুলভাল কোনো ঘটনা বলবে। তারপরেও যদি ভুল টুটি করে তাহলে অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলো গিয়ে মহতের রক্ষণ, আর ক্ষমা হয় মানুষের একটি ধর্ম। তো আপনারা সবাই মিলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওনার কাছ থেকে এই ঘটনাটি শুনবেন। আর আশা করব যে আপনাদের কাছে এই ঘটনাটি এত পরিমাণ সাড়া দিবে যে আমার বলার বাহিরে। তবে পরের দিন থেকে আপনারা নিজেরাই গুতাবেন এরকম ঘটনা আমি দেওয়ার জন্য, মানে গুতাবেন মানে কি আপনারা নিজেরাই কমেন্টে বলে দেবেন যে এরকম ঘটনা আপনারা শুনতে চান। তবে আজকের ঘটনাটি আমি আপনাদের কাছে দিতে পেরে খুবই ভালো লাগতেছে। আর ঘটনাটি খুবই রোমহর্ষ একটি ঘটনা। আর ঘটনাটি একদমই ইতানির সাথে নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো আপনারাদের কাছে এতক্ষণ যাবত আমি ঘটনা বলতেছি, আসলে কী ঘটনা, কী ধরনের ঘটনা বিস্তারিত আমি আপনাদের কাছে বলিনি, কারণ বাচ্চা ভাই মানে একটা ব্র্যান্ড হয়নি, কারণ ব্র্যান্ডটা আপনারা তৈরি করছেন। আর আপনারা আমার ঘটনা শুনছেন বলে আজকের বাচ্চা ভাই, নাহলে তো আমি আজকের বাচ্চা ভাই হয়ে ওটার পিছনে সম্পূর্ণ আপনাদের হাত ছিল। আর প্রবাসী ভাইদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি আশা করব যাতে ওনারা খুব সুন্দরভাবে ঈদ যাপন করতে পারে। আর আমাদের বাংলাদেশি ভাইদের কাছে আমার খুবই আকুলভাবে আবেদন যে আপনারাও সুন্দরভাবে ঈদ পালন করেন, ঘরের স্বামী বউ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, যারা বিয়ে শাদী করেন তাদের জন্য তার কিছু করার নেই। আরেকটা কথা, যে ফ্যামিলি কার্ড সবাইকে দিচ্ছে, আপনারাও সবাই মিলে ফ্যামিলি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন সরকার থেকে। তবে এই ঘটনাটি শুনলে হয়তো বা আপনাদের এত ভালো লাগবে, এত পছন্দের একটি ঘটনা। আর এই মানুষটা আমার কাছে খুবই একজন পছন্দের মানুষ। আমি যদি ওনাকে যদি একদিন না দেখতাম তাহলে আমার হয়তো বা পেটের ভাত হজম হইতো না। আজকে সেই মানুষটাকে দীর্ঘ 6 মাস পরে দেখা হলো ওনার বাড়িতে গিয়ে। তো ওনার মুহিন ভাইয়ের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে উনি যাতে সুন্দরভাবে আপনাদেরকে ঘটনা বলে, কারণ আগে যত ঘটনা উনি বলছে সম্পূর্ণ ঘটনা আপনাদের কাছে সাড়া পেয়েছি। যেতদিন না মুহিন ভাই ঘটনা ছেড়ে দিয়ে চলে গেল সেদিন থেকে আমি আর সাড়া পাচ্ছি না, কারণ একা আর কতটুকু করতে পারি, একা আমি বিশুদ্ধ করতে পারি না। তবে আপনাদের জন্য এই ঘটনাটি বলতে পেরে আমার এত পরিমাণ খুশি আর এত পরিমাণ আনন্দ লাগতেছে যে বলার বাইরে। এদিক দিয়ে আমাদের মোলাকাতটাও খুব সুন্দর হয়েছে, আর এদিক দিয়ে আমাদের ভালোবাসাটাও খুব মজবুত হয়ে গেছে। আর এদিক দিয়ে ঘটনাটি আপনাদের কাছে গিয়ে কীরকম লাগবে আমি বলতে পারবো না। তবে আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আফরান ভাই বলেন, রাসেল ভাই বলেন, ওনাদের ঘটনার চেয়েও এটা উত্তম একটি ঘটনা হবে। তবে আপনারা হয়তো বিশ্বাস করেন না যে ভূত বলতে আসলে কিছু নেই, তবে জিনপুরি আছে, এটা সবাই বিশ্বাস করতে হবে।
বিশ্বাসে মিলাই বুঝতে তর্কে বহুদূর। আমি সেই দিকে না যেয়ে আমি সরাসরি ঘটনার দিকে চলে যাব, সরাসরিভাবে মহিন ভাইয়ের কাছ থেকে আপনারা ঘটনাটি আসসালামু আলাইকুম, আমি মহিন ভাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে অনেকটা সেভে রাখে। কারণ কেননা ভাই, আমি যে একটা হুচট থেকে আসছি, আমি মনে হয় না আজকে আসতে পারবো। আমি আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে এতটুকু আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত রাখছি বিধে এতটুকু ছিলাম। আর না হলে আজ থেকে 7 থেকে 8 বছর আগেই আমি মারা যাই। কেন মারা যাই, কিভাবে মারা যাই, আসুন আমরা শুনি। একদম সত্য কথা, মানে আমার সাথে যেটা ঘটেছে, অন্য কারোর সাথে না, আমার সাথে যেটা ঘটেছে। আমি ঢাকা থেকে বহুদিন পরে বাড়িতে গেলাম। তো বাড়িতে গিয়ে মোটামুটি ভালো দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। তো বাড়িতেই থাকতেছিলাম। তো হঠাৎ করে দাওয়াত আসলো আমার বোনের বাড়ি থেকে। তো বোনের বাড়ি থেকে দাওয়াত আসলো, আলহামদুলিল্লাহ দাওয়াত মানলাম। তো বোনের বাড়ির দাওয়াতে গেলাম। তো রাত্রেবেলা, সন্ধ্যাবেলা, মানে গ্রাম অঞ্চলের মধ্যে বেশিরভাগ সময় রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা একটু বেশি, মানে মেহমানদারি করা। মেহমানদারি করা রাত্রেবেলা। তো আমিও গেলাম। তো ভাইয়া, আলহামদুলিল্লাহ বোনের বাড়িতে গেলাম দাওয়াত খাইতে। তো বোনের বাড়িতে হঠাৎ করে ভাত খাইতেছি, মানে মোটামুটি ভালো আয়োজন করেছে, ভাত খেতে বসলাম। তো বোনের শাশুড়ি অসুস্থ। সত্যি কথা ভাইয়া, বোনের শাশুড়ি অসুস্থ। তো বোনকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি আসা বিষয় না, এই সেই। তো আমার বোন সব কিছু খুইলা বলল যে তার শাশুড়ির সাথে বলে একটু জিনের আচর আছে কি আর, মানে সত্যি কথা ভাইয়া, জিনের আচর আছে। তো হঠাৎ করে এই কথাটা শুই না ভাই, আমি ঢাকা শহরে থাকি, কোনো দিন এগুলো দেখি নেই, এগুলার কথা শুনি নেই। হয়তো মোবাইলের মধ্যেই দেখছি, অথবা ইউটিউবের মধ্যে, অথবা ওই যে রাত্রেবেলা যে ইয়ার মধ্যে ভয়েস ছাড়ে, ওগুলোর মধ্যে শুনেছি। তো হঠাৎ করে এই জিনের কথা শুই না আমার কিছুটা গা শিউরে উঠল, মানে আমার লোমগুলো দাঁড়ায় গেল। ওই সময় আমার মুখে আর পেটে ভাত যাচ্ছে না, মানে আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে। তার সাথে আমার পাশের রুমেই জিনের রুগী, তার সাথে হঠাৎ করে কথা বলতেছে এরকম ওইরকম। তো আমার বোনে আমাকে বলতেছে সমস্যা নেই, তুই খা। তো আমি বোনকে জানাইলাম, বোন আমি চলে যাব, আমি থাকবো না। তো বোনে যেমনি আকুতি মিনতি করে আমাকে অনেকক্ষণ সময় রাখলো। তো হঠাৎ করে রাত্র প্রায় 11টা-12টা অবধি আমার বোনের বাড়িতে ছিলাম। তো আমার সাথে আরও যারা ছিল, আম্মা গিয়েছিল, ভাই গিয়েছিল, তারা সবাই চলে আসছে। তো হঠাৎ করে আমি বোনের সাথে বইসা রইছি, কথা বলতে বলতে হঠাৎ করে দেখা গেছে তার শাশুড়ি আবার কেমন কেমন যেন করতেছে। তো আমার গা শরীর সব কিছু সেরে উঠলেছে, না জানি আমাকে এসে ধরে, না জানি আমাকে এসে ধরে ফেলে। আমার ভয় ভয় লাগতেছে ভাইয়া। জীবনের ফার্স্ট ওই সময় এরকম কালচারগুলো আমি দেখলাম। আমার ভয়ে মনে করেন আমার পিপাসায় গলামলা সব শুকায় যাচ্ছে। আমি তৎক্ষণাৎভাবে এই হালত দেখে আমি ধরতে যাই নাই, ইয়া করতে যাই নাই। আমি ওই পাশে বইসা রইছি, একা একা বইসা রইছি। আর কে যেন বলতেছে, না বলতেছে, আমার তো ভয় লাগতেছে। তো যেমনি কিছুক্ষণ পরে সে সুস্থ হলো, আমি বলতেছি আমার বোন জামাইকে যে আমি একা একা যেতে পারবো না, আপনি আমাকে নিয়ে যান। তো আমার বোন জামাই আমার ঘর থেকে বাইর করে দিল। সেও বাইর হলো, আসেন, আমাকে বলতেছে আসো তোমাকে নিয়ে যাই। তো কিছুক্ষণ পরে পূর্ণিমা চাঁদ, অনেক এত আলো ভাই, আপনারা বলে বিশ্বাস করবেন না, এত আলো ছিল, পূর্ণি চাঁদ ছিল, যে দূরের একটা বস্তু দেখা যাইতো। তো আমার হঠাৎ করে আমার দুলাভাই বলতেছে যে এখন তুমি যেতে পারবা? তো আমি বললাম হ্যাঁ, আমি এখন যেতে পারবো, আপনি চলে যান। তো দুলাভাই চলে গেল, আমি আস্তে আস্তে হাঁটতেছি। তো পাশেই আমার একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। অনেক আগের এই স্কুলটা আগের থেকেই খারাপ ছিল, মানে আমি কানাকানি শুনেছি, আগে শুনেছি যে এই স্কুলটা ভালো না। তো আমাকে বলেছিল যে এই স্কুলটা ভালো না, অনেক আগেই কেয়ার। তো আমার খেয়াল ছিল না। ওই স্কুলের পাশ দিয়ে আমি যেতেছিলাম, আস্তে আস্তে যাচ্ছি, প্রায় 12:30 বাজে। তো হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস আমার শরীরে অনুভব করলাম। হঠাৎ করেই যেন কত সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগলো। তো আমি মনে করলাম এত সুন্দর যেহেতু এত পূর্ণির আলো ছিল ভাইয়া, অনেক দূরের বস্তু দেখা যেত, আমি আবারও বলতেছি। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমার শরীরে আয়া টাচ করতেছে, আমার কাছে কেমন জানি লাগতেছে। হঠাৎ করে মনে হয়ে গেল আমার ওই বোনের ঘরের কথা, যাই হ্যাঁ এমন যদি হয়। তো কইলাম না, এটা ঠান্ডা বাতাস ছাড়ছে, এই কারণে আমার শরীরটা এরকম লাগতেছে। তো আমি একটু সামনে হাঁটতেছি। তো হঠাৎ করেই রাত্রেবেলা ভাই,
হঠাৎ করে কিসের ঝিম শব্দ শোনা যাচ্ছে। তো শব্দ শোনা যাচ্ছে, আমি ওর দিকে ফলো করিয়ে নিই, ভিতরে একটু ভয় লাগতেছে। ভাইয়া যারা এরকম পড়েন নাই, মানে যারা এদের কালচারের মধ্যে পড়েন নাই, জিনদের কালচারের মধ্যে পড়েন নাই, ভাইয়া কথাটা বিশ্বাস হবে না। কিন্তু ভাইয়া আমি পড়েছি ভাইয়া, সত্যি ভাই আল্লাহর কসম ভাইয়া, হ্যাঁ আমি পড়েছি, সেটা আমি জানি কেমন যে ধাপাটা, মানে কেমন যে থাপটা লাগে ভাইয়া, কলিজা শুকায় গেছিল। তো ঝিমঝিম আওয়াজ পাইতেছি। তো আমার একটু ভয় লাগতেছে, শরীরের লোমগুলা কেমন জানি দাঁড়ায় যেতেছে। হ্যাঁ কেমন জানি ভাইয়া দাঁড়ায় যেতেছে আমার এখনই ভাইয়া, শরীরের লোমগুলো দাঁড়ায় যাচ্ছে। আজ থেকে 7 বছর আগের ঘটনা, 7 থেকে 8 বছর আগের ঘটনা ভাইয়া। তো পরে আমি কোনো কিছু মনে করলাম না, আমি আল্লাহ জপতেছি। হ্যাঁ একটু মনে সাহস রাখতেছি যে আল্লাহ আমাকে সাহস দাও, কোনো মতে আমি বাসার মধ্যে যেতে পারি কিনা দেখি। তো হঠাৎ করেই দেখলাম যে পূর্ণির আলোটা এটা আস্তে আস্তে কমে আসতেছে। তো আমি একটু দাঁড়ায় গেলাম ভাই, আমার পশম এখনই দাঁড়ায় যাচ্ছে। তো আমি দাঁড়ায় যাওয়ার পরে আবার আওয়াজটা বাড়তেছে, যে ঠান্ডা বাতাসটাও বাড়তেছে। তো আস্তে আস্তে আমি যেদিকেই তাকাই ওই দিকেই শুধু আলো, অন্ধকার দেখি, আলো দেখি না। আমার সামনে তাকাইতেছি, আমার ডানে আলো আছে, অথচ আমার সামনে নাই। আবার ডানে তাকাচ্ছি, সামনে আছে, বামে আছে, কিন্তু আমার ডানে কোনো আলো নাই। হঠাৎ করে আমার ভয় লেগে গেল। তো আমি আগে তো এখনও গ্রাম অঞ্চলে আলু ক্ষেত করে, মরিচ ক্ষেত ইত্যাদি বিশ্রার মধ্যে করে, বাড়ির নামার মধ্যে করি। তো ওই সময় বাড়ির মধ্যেই করেছিল, ফাঁকা অনেক বালুর জায়গা ছিল, তো জালমাল দিয়ে বেড়া দিয়ে রাখছে। তো ভাইয়া আমি হাঁটতেছি, একটু দাঁড়ায় গেলাম, হঠাৎ করে আমার জুতা কিসে যেন বাইজা গেল, বুঝছেন। তো আমি মনে করেছি জালের মধ্যে বাইজা গেছে। তো আমি ছুটাইতে পা দিয়ে জুতা টানতেছি, আর একটু ভয়ও লাগতেছে, আমার কাছে অনেকটা ভয় লাগতেছে। জুতা আসে না, আমি পা দিয়ে টানতেছি, জুতাগুলো আসে না। হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম। আরও অন্ধকার লাগতেছে ভাই, আরও শিরশির ঠান্ডা বাতাস আমার শরীরে কাঁপুনি তুলে দিছে। আর এই কথাটা বললে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমার পাশেই ছিল খোলা বাথরুম, আগে বর্তমানে এখনও আছে অনেক গ্রামের মধ্যে, আমাদের গ্রামের মধ্যেও ছিল খোলা বাথরুম। খোলা বাথরুম আমার পাশেই ছিল, বেশি দূরে না, আমার অতি নিকটে ছিল খোলা বাথরুমটা। তো জুতাটা টানতেছি, আসে না। তো হঠাৎ করে দেখলো আমার সাউন্ডগুলা, যে ঝিমঝিম বুকের সাউন্ডগুলা বন্ধ হয়ে গেল। আমার গাটা শিরায় গেল, শিরায় উঠলো, আমার লোমগুলা দাঁড়ায় যাচ্ছে, ভিতরে একটা কেমন জানি ধপধপ, আমার হাড়টা, আমার হৃৎপিণ্ডটা ভাইয়া কেমন জানি করতেছে, পারি না আমি ওই সময় মরে যাই। না পারতেছি কান্না করতে, না পারতেছি কোনো কিছু করতে, আমি শুধু আল্লাহকে ডাকতেছি, আল্লাহ মুঝে ভি বাঁচালো। হ্যাঁ আল্লাহ আমাকে বাঁচাইলো। কোনো মতে বাড়িতে যাই, আমার জুতাটা ছাড়ে না। হঠাৎ করে আমি নিচে পা দিয়ে টানতেছি, জুতাটা আসে না। আমি নিচে নুইতে গিয়ে জুতাটা হাত দিয়ে বসে, হঠাৎ করে মনে হলো হাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি নেবো না, কারণ আমি নইলেই তো সে আমার উপরে আক্রমণ করবে। একটা সত্যি কথা ভাইয়া, সত্যি কথা, নইলেই সে আমার উপরে আক্রমণ করবে। পাশে খোলা বাথরুম। পরে মনে মনে চিন্তা ভাবনা করলাম, সকালবেলা উঠা মানুষে দেখবে আমি এই নোংরার মধ্যে, ময়লার মধ্যে পইরা রইছি, না কি করছি না করছি বলা যায় না। ভাই আমি দাঁড়ায় রইলাম, থাইকা একটু আল্লাহকে ডাকতেছি। আমি অনেক কিছু কিছুটা জানি, একটু সূরা টুরা পড়তেছি অনেকক্ষণ লাগাই। হঠাৎ করে আমার সাথে একটু কে যেন ধাক্কা মারতেছে, আমি কান্নারত অবস্থায় হয়ে গেছি। আমি কাউকে পারতেছি না ভাইয়া যে ডাক দেবো। হ্যাঁ আমি কান্নারত অবস্থায় হয়ে গেছি। হঠাৎ করে আমাকে ধাক্কা মারলো এসে। হ্যাঁ আমি ওই হালতেও আমি যে কালামুল্লাহ শরীফ, পবিত্র আল কোরআনকে আমি ভুলি নেই। আমি সূরা ফাতিহা পড়তেছি, বিভিন্ন সূরা পড়তেছি, যে হঠাৎ করে অনেক পরে আস্তে আস্তে আমার যে মনে হয় একটু ভয় পাইছে, জিন না কি ভাইয়া আমি জানি না, আমি কোনো দিন দেখি নাই। কিন্তু ওই দিন থেকে আমিও ভাইয়া জিন বিশ্বাস করতাম না, ভূত প্রেরত ইত্যাদি যে বলতেছেন, আমি বিশ্বাস করতাম না, কারণ আমি শহরে বড় হয়েছি, আমি শহরেই থাকছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়া, ওই হালত থেকে যখনই দেখলাম আস্তে আস্তে যে আমার অন্ধকারটা দূর হচ্ছে। হ্যাঁ অন্ধকারটা দূর হচ্ছে, আমি চোখটা বন্ধ করে আর কিছু না, আল্লাহ জপতেছি। আমার চারপাশে কেউ নাই ভাইয়া, বড় বড় কলা গাছ ছিল ইত্যাদি ছিল, কেমন জানি আমার কাছে লাগতেছে। তো হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আলোটা দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ অন্ধকারটা যে এটা কেটে যাচ্ছে। পরে হঠাৎ করে জুতা ভাই আমি টানতেছি আসে না। হ্যাঁ ওই জুতাটা আপনি
হ্যাঁ, পার মধ্যেই লাগাইছি, জুতা চলে আসছে। আমি কিচ্ছু করলাম না, ওই মুহূর্তে আমি দৌড় মারলাম, মানে সামনে কিচ্ছু দেখলাম না, আমি দৌড় মারলাম, সামনে গেলাম। তো সামনে গিয়েই আমাদের বাড়ির সামনে একটা বড় কড়ই গাছ আছে। তো ওই কড়ই গাছের থেকে ধুমকা একটা আওয়াজ পাইলাম আমি। হ্যাঁ, তো কড়ই গাছের মধ্যে একটা ধুমকা একটা আওয়াজ পাইলাম ভাইয়া, মানে ওই সময় একটা চিৎকার মারলাম, আমি জোরে একটা চিৎকার মারলাম মা বলে। হ্যাঁ, আমি আম্মাকে বলে আম্মা বলে একটা চিৎকার মারলাম। আম্মা দৌড়ায় ঘুম থেকে উঠা আম্মায় দৌড়ায় আসছে, আসার পরে বলতেছে বাবা তোর কী হয়েছে না হয়েছে, তো আমাকে বল, মানে আমি পুরো বেহুশ হয়ে গেছি। হ্যাঁ, আমি পুরোটাই বেহুশ হয়ে গেছি। পরে আমার সাথে কী হয়েছে ঘরের ভিতরে নিয়ে গেছে, পরে কী করলো না করলো আমি জানি না। পরের দিন সারাদিন আমার গায়ে জ্বর, মানে গরম পানি অথবা আগুন কি বুঝি না ভাই, এত জ্বর উঠছে আমি অসুস্থ হয়ে গেলাম। পরের দিন সাথে ভাই আমি কষ্ট করেছিলাম, সাথে আমি কষ্ট করে একদিন বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পরে আমি আর থাকবো না। হ্যাঁ, আমার ভয় পেয়ে গেছে, মানে এরকম আমি আর থাকবো না, আমি ভয় পেয়ে গেছি। পরে আম্মাকে বললাম আম্মা আমি চলে যাব, আমি এই এলাকাতে আর থাকবো না, আমাকে দ্রুত বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। ভাইয়া একটা কথা বলি ভাইয়া, দেখেন যে জিন ইত্যাদি বিশ্বাস করেন না, আপনারা তো জিনের ধাপার মধ্যে পড়েন নে ভাই, আমি পড়েছি। হ্যাঁ, সত্যি মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না আপনাদের কাছে কীভাবে বললে যে আপনারা বিশ্বাস, হ্যাঁ কীভাবে বললে যে আপনারা বিশ্বাস করবেন আমার দিমাগের মধ্যে আসতেছে না। সো আপনারা হেফাজতে রাত্রে যদি বাইর হন একটু সাবধানে বাইর হবেন, আমার মতো কেউ পড়বেন না এরকমভাবে, সাহস রাখবেন। আশা করি আমার এই সত্য ঘটনাটা আপনাদের বিশ্বাস হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা তখন শুনছিলেন মুহিন ভাইয়ের মুখ থেকে মুহিন ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। আসলে এই ঘটনাটি শুনে আমার যতটুকু মনে হলো যে এটা বিশ্লেষণ করার মতন ক্ষমতা হয়তো বা আমার নেই কিংবা আপনার নেই, যার সাথে ঘটছে সে এটা বলতে পারবে। আপনার বলতে পারবেন না। হ্যাঁ, আমি জানি ওই সময় যে আমার কীরকম হালত, আমি মনে হয় আর বাঁচবো না। আমার কাছে এরকম লাগছে যে ও আমারে মেরেই ফেলবো একটু। হয়তো আপনাদের দোয়া আশীর্বাদ ছিল বিধায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। থেকে তো শুনতে পেলেন যে আমাদের দোয়া ছিল বলে উনি বেঁচে ফিরতে পারছে। আসলে তা না, মা বাবার দোয়া ছিল সবচেয়ে বড় দোয়া। আর তার চেয়েও বড় কথা যে এই ঘটনাটি হয়তো বা আমি কখনো বিশ্লেষণ করতে পারবো না, আর আমার এতটুকু জ্ঞান বুদ্ধি দেনে, কিন্তু আপনারা যদি পারেন এই ঘটনাটি বিশ্লেষণ করে আমার কাছে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। তবে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে মুহিন ভাই পাঠিয়েছে, তো তার জন্য আমরা মুহিন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে ধন্যবাদ দিয়ে মুহিন ভাইকে ছোটো করবো না, তার চেয়েও বড় কথা যে মুহিন ভাই যে আমার কাছে যে ঘটনাটি বলতে পারছে সেটাই অনেক কিছু আমার কাছে আমি মনে করি। তবে আপনাদের কাছে আমি দীর্ঘদিন যাবৎ ঘটনা বলছি, তবে এরকম ঘটনা আমি আগে কখনো বলছি না। মুহিন ভাইয়ের মতো এত সুন্দর ঘটনা আর এত সুন্দর করে বিশ্লেষণ করে আমি ঘটনা বলতে পারিনি। তবে মুহিন ভাইয়ের সাথে যে ঘটনাটি বলছিল যে ঘটছিল সেটা বলাতে আমি শুনতেছিলাম তখন যাবৎ স্টুডিওর ভিতরে বসে। তারপরও আমার গায়ের নোম অনেকটাই দাঁড়িয়ে গেছে, আমি অনেক ধরনের ভয় পেয়ে গেলাম। আসলে এরকম ঘটনা এক সময় আমার সাথেও ঘটছিল, তো আমি বুঝতে পারি ঘটনাটি কত সুন্দর হয়েছিল। তবে আমি বলতে পারবো না যে ওনার সাথে এই ঘটনাটি ঘটছে, আসলে এটা ওনার সাথে খারাপ কিছু ঘটছে না। তবে আমি মনে করি যে ওনার সাথে যে ঘটনা অত্যন্ত খারাপ একটি ঘটনা ওনার সাথে ঘটছিল। তবে এই ঘটনাটি থেকে আপনারা একটু শিক্ষা নিয়ে নেবেন। আর তার চেয়ে বড় কথা, আপনার কোন জেলা থেকে দেখতেছেন আপনার কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আমি বাচ্চাবে আপনাদের কাছে শেষবারের মতো বিদায় নিয়ে যাচ্ছি। তবে পরবর্তী ঘটনা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এরকম ভালো ঘটনা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করতেই পারেন। তবে ভালো কিছু দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে, তো আপনারা অপেক্ষা করে থাকবেন আমাদের জন্য। আর তার চেয়ে বড় কথা যে মুহিন ভাইকে যতই ধন্যবাদ দিই না কেন, তবে সবটাই যেন কম হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা যে মুহিন ভাই এত সুন্দর একটি ঘটনা আমার কাছে বলছে, তা আমি খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে আমি জানি না, তবে আমি এই বলে ঘটনাটি শেষ করে দিচ্ছি।